লুটেদের সাথে যার সম্পৃক্ততা ছিল, দুর্ভাগ্যের সাথে বলতে হয় তাকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আজকে আমরা কি দেখতে পেলাম? যখন এই সরকারের পরিবর্তন হলো, পুঁজিবাজারে বিনিয়োগকারীরা আশার বুক বেঁধে তারা আবার বাজারে ফিরে আসলো। 17,000 নতুন বিনিয়োগকারী তারা এই বাজারে প্রবেশ করলো। তার সাথে সাথে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের অযোগ্যতা, অদক্ষতার কারণে আজকে 50,000 বিনিয়োগকারী বাজার থেকে চলে গিয়েছে। ইতিমধ্যে বিনিয়োগকারীরা 70,000 কোটি টাকার মতো তাদের মূলধন হারিয়েছে। সাথী ও বন্ধুরা, তাই আমরা এসেছি এখানে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুদকে ওনার বিরুদ্ধে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে 2023 সালে যে অভিযোগ দায়ের করা হয়েছিল, তাকে ওই মামলাটি পুনরায় তদন্তের মাধ্যমে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে অপসারণের জন্য তার শাস্তির দাবি জানিয়ে আমরা এখানে দিতে এসেছেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি এস.এম. ইকবাল সাহেব। উনি আসছেন, উনি এখন আপনাদের সামনে উনি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা এবং উপস্থিত এখানে যারা আছেন এবং দেশবাসী, বিশেষ করে ক্ষতিগ্রস্ত, নিঃশেষিত, জীবন মৃত বিনিয়োগকারী ভাই বোনদের উদ্দেশ্যে সালাম, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ, উনি 18ই অগাস্ট যোগদান করেছেন। তারপর থেকে, ওনার যোগদানের পর থেকে উনি যে কমিটমেন্ট করেছিলেন, আমরা আশাবাদী হয়েছিলাম যে 5ই আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নিয়েছেন, পুঁজিবাজারের এই 15 বছরের যে ক্ষতি, যে লাশ হয়ে গেছে বিনিয়োগকারীরা, তারা তাদের পুঁজি ফিরে পাবে, আশায় বুক বেঁধেছিল বিনিয়োগকারীরা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দেখতে পেলাম কি, এই সরকার যখন এই রাশেদ মাকসুদকে এই চেয়ারে বসালো, অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে বসালো, তারপর থেকে কি এক জাদু মন্ত্রে উনি এই বাজারটাকে নিঃশেষ করার কি ষড়যন্ত্রে নেমেছেন, কি ষড়যন্ত্রে মেতেছেন আমরা বুঝি না। আশ্চর্যের বিষয় যে সারা দেশ দেখছে, সারা পৃথিবী দেখছে যে এই শেয়ার মার্কেট তিলে তিলে শেষ হয়ে বিনিয়োগকারীরা নিঃশেষ হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত ইন্ডেক্স পড়ে যাচ্ছে, পুঁজি হারাচ্ছে মানুষ। এই 8 মাসে প্রায় 70 থেকে 80,000 কোটি টাকা পুঁজিবাজার থেকে উধাও হয়ে গেল। 8 থেকে 900 পয়েন্ট চলে গেল, ইন্ডেক্স কমে গেল, বিনিয়োগকারীরা পালিয়ে গেল, বিনিয়োগকারীরা কমে গেল, এবং কোনো আইপিও আসলো না পর্যন্ত। আর 264 কোটি টাকার লুটেরা মানি লন্ডারিংয়ের সাথে জড়িত সেই রাশেদ মাকসুদ এনআরবিসি ব্যাংকের, তার তদন্ত স্থগিত করে শুরু করলো তার এই তাণ্ডব লীলা। শেয়ারকে জেড ক্যাটাগরিতে নিতে হবে, জরিমানা করতে হবে বিভিন্ন কোম্পানিকে ইত্যাদির মাধ্যমে। কোনো জরিমানা উনি আদায় করতে পারেননি। তিনি করেছেন কি, জেড ক্যাটাগরি দিয়ে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করছেন একের পর এক। আমরা বলে যাচ্ছি সেই আগস্ট মাস থেকে, উনি আসার পর থেকে প্রতিদিন, এমন কোনো দিন আমরা খুঁজে পাচ্ছি না, আমাদের স্মৃতিশক্তি যদি ঠিক থাকে, যে বলতে পারবো যে এই শেয়ার মার্কেট ভালো যাচ্ছে। সবাই দেখছে, সবাই বলছে, সবাই শেয়ার করছে, কিন্তু ওনাকে সরানো যাচ্ছে না। রহস্যটা কি? আমরা অর্থ উপদেষ্টাকে বললাম যে আপনি তাকে অপসারণ করেন, আমরা আর কিছুই চাই না, শুধু তার অপসারণটা চাই। অর্থ উপদেষ্টা একসময় বললেন যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে অপসারণ করানো দরকার। আমার দেশ পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় সে রিপোর্ট হলো। পরে আমরা স্যারের কাছে গেলাম এবং আমরা স্মারকলিপি প্রদান করলাম। উনি বললেন যে আপনারা সচিবালয়ে আসেন আমার সঙ্গে দেখা করতে। আমরা সচিবালয়ে গেছি, উনি ওইখান থেকে তার পিআরও আমাকে জবাব দিলেন, আমি ফোন করলাম, জবাব দিলেন যে এই আপনাদের সেই স্মারকলিপি এবং অন্যান্য পেপারস কাটিং এগুলি রাশেদ মাকসুদের কাছে পাঠানো হয়েছে, তার সাথে বসে আপনারা আলাপ করেন। কি আশ্চর্যের বিষয়! যার অপসারণ দাবি করছি, যে দুর্নীতিগ্রস্ত, তার সাথে আমরা কি আলাপ করব? দ্যাট ইজ ওয়াই আমরা সেখানে যাইনি। এরপরে অন্য প্রচেষ্টা চালালাম, স্মারকলিপি কোনো রেসপন্স হচ্ছে না। এরপরে আমি আরেকটা কথা বলছি, পুঁজিবাজারে এই দুর্দশা দেখে ডক্টর ইউনূস স্যার একজন বিশেষ একজন ভদ্রলোক,
একজন ভালো মানুষ, একজন যোগ্য লোক, আনিসুজ্জামান চৌধুরী। উনি কানাডা এবং অস্ট্রেলিয়া দুটো ইউনিভার্সিটির নামকরা বিশ্ববিদ্যালয়, দুটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক উনি ডিরেক্টর ছিলেন। তাকে আনা হলো পুঁজিবাজার দেখার জন্য। উনি ফার্স্ট মিটিং করলেন, ব্যাপক হারে শেয়ারের দাম দরপতন। কী রহস্য! মানে এমন একটা দুষ্ট চক্র এই শেয়ার বাজার নামক এই ইটাকে, বাংলাদেশের মেরুদণ্ড বলা হয়, উন্নয়নের মেরুদণ্ড, সেটাকে ধ্বংস করে বিলুপ্ত করে এটা জাদুঘরে পাঠানোর জন্য একটা ষড়যন্ত্র মেতেছে। আমাদের মনে হয় স্বৈরাচারী সরকারের দোসর এই পিছনে আছে, রাশেদ মাকসুদের পিছনে আছে, সেও স্বৈরাচারীর দোসর, এবং তারা চাচ্ছে যে এই পুঁজিবাজারে জড়িত 50 লাখ বিনিয়োগকারী, 30 লাখ বিনিয়োগকারী, উনি বলেছিলেন 50 লাখ করবেন, আরও 20 লাখ এখান থেকে ভেঙে গেছে। এই 50 লাখ বিনিয়োগকারী যদি প্রতি পরিবারে 5 জন করে ধরা হয়, আত্মীয় স্বজন তাদের ধরা হয়, 1.5 কোটি থেকে 2 কোটি লোক ক্ষতিগ্রস্ত এই পুঁজিবাজারের সঙ্গে জড়িত। এই 2 কোটি লোক যদি বিক্ষুব্ধ হয়, অভিযোগে কি আছে? আর এর আগে আপনাদের তো পুঁজিবাজার ট্যাক্স ফোর্স গঠন করা হয়েছে, সেই সাথে এই দুটোটা একটু সংক্ষেপে বলে জানান। আচ্ছা আমি বলছি কি আছে, আর ট্যাক্স ফোর্স কমিটির কাছে, সংস্কার কমিশনের কাছে আপনারা আপনাদের এই অভিযোগগুলো দিয়েছেন কিনা, আর আজকের অভিযোগে কি আছে? আমাদের অভিযোগ মিডিয়ার থেকে শুরু করে সমস্ত জায়গায় দেওয়া আছে, এবং আমি বলছি প্রফেসর ইউনুস পর্যন্ত আমাদের অভিযোগ দেওয়া আছে, সেটাও দিয়েছি আমরা, কোনো জায়গায় বাদ রাখিনি। প্রত্যেক জায়গায় আমরা নক করার চেষ্টা করছি। আমাদের আশ্বাস দেওয়া হচ্ছে হ্যাঁ এটার সমাধান হবে, হবে, কিন্তু আমরা জানি না ওনাকে যখন সারা দেশ আগুন জ্বলে গেছে পুঁজিবাজারে, সেই আগুন নেভানো যখন দরকার, তখন ওনাকে আমরা দেখলাম যে 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমেরিকার একটা প্রশিক্ষণ কর্মসূচি পুঁজিবাজার বিষয়ক, সেখানে ওনাকে পাঠানো হচ্ছে। কি আশ্চর্যের বিষয়, যেখানে অফিসাররা যায় সেখানে তাকে একজন চেয়ারম্যানকে পাঠানো হচ্ছে। কোনোবার বাংলাদেশের ইতিহাসে এরকম নাই কোনো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই 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 প্রোগ্রামে অংশগ্রহণ করে। ওনাকে কেন পাঠানো হচ্ছে? পুঁজিবাজারে আগুন লেগেছে, সে আগুন না নিভিয়ে ওনাকে সরকারি খরচে আমেরিকা পাঠানো হচ্ছে, এবং তারপরে কাতার। আমরা জানি না ওনার কত বড় শক্তি, তার পিছনে কে আছে। আমরা নিশ্চয় জানি যে আমাদের এই অর্থ উপদেষ্টার একটা আত্মীয় বলে আমাদের কথা আছে, জানা আছে, তার আত্মীয় অর্থাৎ বন্ধুর মেয়ের জামাই, এটা একেবারে সর্বজন বিদিত হয়ে গেছে। উনি যেভাবে কথা বলেন, খালেদ মহিউদ্দিনকে উনি যেভাবে সাক্ষাৎকারে বলেছেন, ওকে তো আমি কাজ করতে বলেছি, যা বলেছি তাই করছে, সে তো ব্যাংকে ভালো করেছে, সে তো ভালো কাজ। ব্যাংকের রিপোর্ট আজকে আমরা দিতে আসছি দুদকে। ব্যাংকে উনি কী করেছেন, তার মানি লন্ডারিং মামলার উনি কি আসামি, কোন ক্ষমতা বলে এটা মামলা স্থগিত হলো, সেটা পুনরায় চালু করা, এবং শেয়ার বাজারে উনি কী করছেন, কত ক্ষতি করেছেন, সাংবাদিকরা কেন প্রশ্ন করে না যে উনি কী অবদান রেখেছেন শেয়ার বাজারে আর কী ক্ষতি করেছেন। ক্লিয়ার পানির মতো চিত্র, সব ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা রাস্তায় হাহাকার করছে। আমার মনে হয় তার ক্ষমতা দেখে মনে হয় যে সে গভর্নমেন্টের উপরে কিছু, হি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। আশ্চর্য, কত বড় শক্তি, পাওয়ারফুল। 30 লাখ বিনিয়োগকারীর সাথে 1.5 কোটি মানুষ জড়িত, সবাই আপামর জনসাধারণ থেকে শুরু করে মিডিয়া কর্মী, অন্যান্য সচেতন সকল নাগরিক তার বিরুদ্ধে, কিন্তু উনি একাই মনে হয় দেশকে নাড়াচ্ছেন, উনি একাই সবাইকে নাড়াচ্ছেন। উনি যেন পাহাড় সমান ক্ষমতা, গভর্নমেন্টের উপরে তার ক্ষমতা। কি রহস্য, এই রহস্য উদ্ঘাটন করতে হবে, এবং পুঁজিবাজারে 80,000 কোটি টাকা এইটা ফেরত দিয়ে তারপরে সে আমেরিকা যাবে, অন্যথায় তার আমেরিকা যাওয়া আমরা বন্ধ করে দিব। পুঁজিবাজার আজকে আমরা ঘোষণা দিচ্ছি, তাকে যদি আমেরিকা পাঠানো হয় দুর্বল আন্দোলন করা হবে। 30 তারিখ পর্যন্ত আমরা আলটিমেটাম দিয়েছি। অভিযোগটা হলো যে তার সাথে দুর্নীতিবাজ একজন ব্যাংকার ছিলেন, তাকে কিভাবে নিয়োগ দেওয়া হলো এত সেন্সিটিভ একটা মার্কেটে। আসলে আসলে উনি ব্যাংকে থাকা অবস্থায় তার যে 264 এনআরবিসি ব্যাংকে 264 কোটি টাকা যাতে জালিয়াতি, অপরাধ এবং মানি লন্ডারিং, এর সঙ্গে উনি জড়িত। উনি 5 নম্বর আসামি, সে পেপারস আমরা দিয়েছি। সেটা কোন শক্তি বলে সে এটা স্থগিত করে এখন সে ফ্রি হয়ে ঘুরতেছে, সেটা চালু করা হোক। এবং নতুন করে পুঁজিবাজারে যা করেছে, যে লুটতরাজ হয়েছে, যে 80,000 কোটি টাকার লুটতরাজ হয়েছে বা দুদক হয়েছে, সেটার জন্য দুদক থেকে তদন্ত করে তার যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক। এখানে অভিযোগটা দিচ্ছে